আমি তো বলবো ভদ্রলোক কুখ্যাত, ভদ্রলোককে বিখ্যাত হওয়ার তো সুযোগ ছিল, বিখ্যাত হওয়ার সুযোগ ছিল, বাংলাদেশের ইতিহাসে যে কোনো পিআর সেকশনের একেবারে আইকন হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই লোক নিজে রাজনীতি তো জড়িয়েছেনই তিনি। এমন কিছু অন্যায় অপরাধের সাথে তার নাম এসছে যেগুলো বাংলাদেশের ইতিহাসে কোনো না কোনো একদিন বিচারের মুখোমুখি হবেই, মব সন্ত্রাসকে পালার জন্য এবং অহেতুক আওয়ামী লীগ ফেসিবাদ দোসর দিয়ে মানুষকে হয়রানি করা, নির্যাতন করা, সারা দেশকে ত্রাসের রাজ্য বানানোর পেছনে সাবেক ডক্টর ইউনূস স্বৈরাচারী সরকারের তথ্যের দায়িত্বে থাকা, তথ্য ভান্ডারের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা সাবেক প্রধান উপদেষ্টা সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এ ভদ্রলোক দেখেন, বাংলাদেশে যারা সচেতন মানুষ, বাংলাদেশে একেবারে সব শ্রেণী পেশার দলমত নির্বিশেষে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যা বলেন প্রত্যেকটা লোক, মাসুদ কামাল আমাদের গেস্ট, তিনি আমাদের অতিথি, মাসুদ কামালের বিশ্লেষণ, মাসুদ কামালের রাজনৈতিক মন্তব্য, কেউ মাসুদ কামাল কি বলে আবোল তাবোল বলে, কোনো যুক্তি নাই, পড়াশোনা করে না, এই প্রশ্নটা তুলবে কোনো মাথায় যদি ঘিলুতে কিছু না ঘটে থাকে, অস্বাভাবিক কিছু না ঘটে থাকে, তাহলে কেউ কিছু তুলবে? আমরা শফিকুল সাহেবের মুখে এমন বয়ান তো শুনলাম। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহ দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন। কি বলেন, কি কোনো পড়ালেখা করছেন? আপনি বলেন দেখি এই লোক সম্পর্কে আর কি বলবেন। যাক, আমি যে মূল আলোচনাটায় বসেছি সেই মূল আলোচনাটায় যাই সরাসরি, এবং সেখানের যে তথ্যগুলো আমাদের সামনে আছে, তাতে এই লোকের এই ধরনের যদি বাটপারি করে থাকে, এই ধরনের যদি প্রতারণা করে থাকে, এই ধরনের যদি অপকর্মে জড়িত হয়ে থাকে, টাকা পয়সা কামিয়ে যদি থাকে, তাহলে তার মাইন্ডকে যে ভবিষ্যতে পড়া খুব বেশি দূরে না, এবং তার হাত পা শেকলে বাধা পড়ুক, এটাই বোধহয় যে কোনো সুস্থ মানুষের পদক্ষেপ হবে। সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে জমা পড়া অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে জমা পড়া এক অভিযোগের ভিত্তিতে সংস্থাটি ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারপর কি আছে? অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তার ভাইকে গুরুত্বপূর্ণ পদে বসান এবং তার মাধ্যমে বিপুল অর্থ লুটপাট করা হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার ও অনৈতিক ব্যবসা বাগিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এদিকে সরকার বিলুপ্তির পর শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিঙ্গাপুর ভিত্তিক এমজিএইচ গ্রুপের অর্থায়নে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদায় যোগ দেওয়ার স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলেই এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহীর 100 কোটি টাকার একটি মামলা প্রত্যাহার করা হয়। আর কি বুঝতে বাকি থাকে? নিজের ভাইকে যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তিনি প্রশাসক হিসেবে বসিয়েছিলেন, তখন তো আমরা বলেছিলাম, তখন কি নিয়ে বললো এটা নাকি তার যোগ্যতায়, ভাইয়ের যোগ্যতা। বাংলাদেশের মানুষ ব্যাককেল, কলা খায়, মূলা খায়। হ্যাঁ, শফিকুল আলমের সাহেব বুঝিয়ে দিলেন যে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, আর তার ভাই যোগ্যতায় গিয়ে ওইখানে বসে পড়ছে, আর প্রশাসনে সেই যোগ্যতার লোক নাই। দেশের গণমাধ্যম জগতে আগে ডেইলি ওয়াদা নামে কোনো পত্রিকার অস্তিত্ব ছিল না। তবে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের অর্থায়নে ইংরেজি ভাষায় এই নতুন দৈনিক বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল সিইও আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে পূর্বে দায়ের করা 136 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর একটি মামলা অন্তর্বর্তী সরকারের আমলে প্রত্যাহার করা হয়। এই তথ্য সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দুদক সূত্র অনুযায়ী 2022 সালে 28 ডিসেম্বর আনিস আহমেদের বিরুদ্ধে মামলাটি করা হয়। এই হচ্ছে প্রেক্ষাপট। দেখার অপেক্ষা বর্তমান সরকার এই বহুল আলোচিত বিতর্কিত শফিকুল আলমকে কিভাবে ডিল করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।